শুয়ের হাতে ধারালো ছুরি দেখে নিং কোনো মতে ভিডিও অন করার চেষ্টা করল। এই ছোটখাটো বোকামি দেখে শু হেসে ফেলল। বিপদে পড়লে ঘাবড়াতে নেই, ভিডিও করে কি সোশ্যাল মিডিয়ায় ছাড়বে? তুমি তো মরেই যাচ্ছ, এটা কাকে দেখাবে? শু নিজের শারীরিক শক্তির ওপর অতিরিক্ত ভরসা করেছিল আর নিংয়ের সহ্য ক্ষমতাকে হালকাভাবে নিয়েছিল। ভালোবাসা মানে হলো এমন কাউকে খুঁজে পাওয়া যার জন্য আপনি বেঁচে থাকার বা মরার সাহস দেখাতে পারেন। ঘুমের ওষুধের পরিমাণ কম হওয়ায় নিং কোনো মতে টিকে গিয়েছিল। আগে সে কলের পানি খেয়ে পেট পরিষ্কার করে নিল। একটু ধাতস্থ হওয়ার পরেই সে উল্টো শুকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে এমনভাবে বেঁধে ফেলল যেন কোনোভাবেই সে নড়াচড়া করতে না পারে। এরপর সে গাড়ি চালিয়ে সোজা চলে গেল তার বন্ধুর পরিচালিত সেই মানসিক হাসপাতালে। সেখানে গিয়ে সে জানালো যে তার রোগী পাগলামি করছে, তাই তাকে জোরপূর্বক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া খুব জরুরি। শু বিছানায় শুয়েছিল আর সে যত বেশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল ততই মনে হচ্ছিল সে সত্যিই মানসিকভাবে ভারসাম্যহীন। নিং তার বন্ধুকে বোঝালো যে শুয়ের পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা আছে। সে মারাত্মক সন্দেহবাতিক আর অহেতুক মিথ্যা গল্প বানিয়ে কথা বলে। সে ওষুধ নিতেও খুব ভয় পায়। সব মিলিয়ে তার অবস্থা একদমই সুবিধার না। এমনকি সে এখন মানুষজনের ক্ষতি করা আর নিজেকে আঘাত করার মতো কাজও করছে। আমি অন্য কোনো স্বজন না থাকায় বাধ্য হয়েই তাকে এখানে জোরপূর্বক ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ডাক্তার ঝুর তত্ত্বাবধানে সে এখানে শান্তিতে থাকতে পারবে। এর কিছুদিন পর যখন খবরের কাগজে বড়সড় একটা কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল, তখন সেই বন্ধু ভয় পেয়ে গেল এবং নিংকে বিষয়টার ব্যাখ্যা দিতে বলল। নিং কিন্তু একদমই ঘাবড়ালো না, কারণ সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আগে যে ভিডিওটা সে বানিয়েছিল সেটা এখন বড় কাজে দিল। তাই নিংয়ের বন্ধু 100% নিশ্চিত হয়ে গেল যে সুজে আসলেই মানসিক রোগী। একের পর এক ইলেকট্রিক শক নেওয়ার পরও সুজে নিজের বদলা নেওয়ার চিন্তা ছাড়ল না। সে দেখল ক্লিনিকের নতুন আসা এক আনারি ইন্টার্ন ডাক্তার খাবার দিতে আসছে আর সে ইচ্ছে করেই খাবারগুলো সব উল্টে দিয়ে একাকার করে ফেলল। সেই নতুন ডাক্তার অভিজ্ঞ নয়, তাই সে ভয়ে একদম দিশেহারা হয়ে পড়ল। আর সুজে সেই সুযোগে একটা তোয়ালে দিয়ে নিজের মোবাইলটা ঢেকে ফেলল। সেই ইন্টার্ন ডাক্তার ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। সে একবারের জন্য মোবাইলটার দিকে খেয়াল করল না। এখন প্রশ্ন হলো, সুজে আবার নতুন কোন ফোন দিয়ে আসছে? হাসপাতালে সুজে বাইরে থেকে ওষুধ খাওয়ার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে শুধু ভাবছে কিভাবে নিজের ভালোবাসা ফিরে পাওয়া যায়। সুজের ওপর ক্রাশ খাওয়া মিস্টার ওয়েই নিউজিল্যান্ড থেকে বিশেষ করে তাইওয়ানে উড়ে এলেন তার সাথে দেখা করতে, কিন্তু সুজে তাকে দেখেই রেগে ফায়ার হয়ে গেল। যুক্তি অনুযায়ী এত কিছুর পর সুজের আশা ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। হাসপাতাল থেকে একদিনের জন্য বাইরে বের হওয়ার বিশেষ অনুমতি পাওয়ার পর সে নিংকে নিয়ে পাহাড়ে ঘুরতে গেল। নিং হয়তো কোনো ক্রাইম থ্রিলার মুভি দেখেনি, তাই সে বোকার মতো সুজের সাথে পাহাড়ের চূড়ায় উঠে গেল। চূড়ায় পৌঁছানোর পর সুজে হঠাৎ করেই মরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। আমি তো এমনিতেই আত্মহত্যা প্রবণ, বরং তুমি আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও, কেউ তোমাকে সন্দেহ করবে না। সত্যি বলছি, নিংয়ের তো আর সেই মুভির খলনায়কের মতো অত সাহস ছিল না। তাছাড়া মায়ের মৃত্যুর সেই স্মৃতি এখনও তার মনের ভেতর চেপে বসে আছে। সুজে যখন এসব কথা বলছে তখন নিংয়ের ভেতর এক প্রচণ্ড ভয়ের উদ্রেক হলো। গাড়ি করে ফেরার পথে নিং এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার পা কাঁপছিল। বাধ্য হয়ে সে সুজেকেই গাড়ি চালাতে দিল। হাসপাতালে ফেরার সময় সুজে নাটকীয়ভাবে নিংকে একটা চুমু খেয়ে বলল, তোমাকে খুব ভালোবাসি। সুজে নিশ্চিত ছিল যে সে নিংকে পুরোপুরি তার হাতের মুঠোয় নিয়ে এসেছে। এরপর সে তার প্রতিদ্বন্দ্বী শাওইয়ের সাথে দেখা করে একটা শর্ত দিল, তুমি যদি ওকে ছেড়ে দাও তবে আমি সব গোপন প্রমাণ ধ্বংস করে দেব। আমি ওকে ছাড়ব না, আমি ওকে সত্যিই ভালোবাসি। তুমি ওকে ভালোবাসার কে? 你凭什么爱他？我可以杀了他妈妈。 এসব ঝামেলার বাইরেও শাওই কোম্পানিতে অন্য শেয়ার হোল্ডারদের তোপের মুখে পড়ল। মানি ভাবির নেতৃত্বে একদল পরিচালক বোর্ড মিটিং ডেকে শাওইকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করল। এখন তার হাতে মাত্র 3টি ভোট আছে। কোম্পানি যদি বাঁচাতে হয় তবে তাকে নতুন করে একজনের সমর্থন আদায় করতেই হবে। বাকি 6টি ভোটের মধ্যে কেউ যদি একটা মিটিংয়ে উপস্থিত না থাকে তবে তারা তাকে সরাতে পারবে না, কিন্তু একজনের ভোট পাওয়াও খুব কঠিন। শাওই প্রথমে ভাবল লিংডংকে রাজি করাবে, তাই সে এক ব্যাগ টাকা নিয়ে গেল তার সমর্থন পেতে। কিন্তু লিংডং শুধু রহস্যময় হাসি হাসল, কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিল না। দ্রুতই মানি ভাবিও গোপনে লিংডংয়ের সাথে দেখা করল এবং শাওইয়ের চেয়েও বড় অঙ্কের প্রলোভন দিল। শর্ত একটাই, চেয়ারম্যান হতে হবে মানি ভাবিকে। অন্যদিকে শাওই বুঝতে পারল লিংডংয়ের মতো শিয়ালকে বিশ্বাস করা যাবে না, তাই সে উল আউডংয়ের সাথে দেখা করতে গেল। দেখা করতেই সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং ডাক্তার কর্তৃক ইস্যু করা একটা মৃত্যু সনদ বের করল। তিনি সত্যিই হার্ট অ্যাটাকের কারণেই মারা গেছেন। যাই হোক, আমার প্রাণ দিয়ে হলেও আমি তার কোম্পানি আগলে রাখব। এই কথাগুলো উল আউডংকে মন ছুঁয়ে গেল। তিনি সাময়িকভাবে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিলেন। উল আউডংয়ের সেই গুরুত্বপূর্ণ ভোটটি না পাওয়ায় মানি ভাবির প্রস্তাবটি বাতিল হয়ে গেল। কোনো মতে চেয়ারম্যানের পদটি রক্ষা করে শাওই লিংগের সাথে খেতে গেল। ভেবেছিল একটু
উদযাপন করবে। কিন্তু কাকতালীয়ভাবে কোম্পানির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তার প্রেমিকা সিমির সাথে ঠিক সেই রেস্টুরেন্টেই হাজির। শাওই ভাবল যদি তারা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে তবে তাদের সম্পর্কের গুঞ্জনটা একদম সত্যি প্রমাণিত হয়ে যাবে। এ কথা ভাবতেই শাওই পেটের ব্যথার অজুহাত দিয়ে লিংগেকে ইশারা করল দ্রুত বেরিয়ে যেতে। লিংগে পেছনে এসে কারণ জানতে চাইল। শাওই যখন সব খুলে বলল তখন সে খুব রেগে গেল। এখন চেয়ারম্যান হয়ে বলে আমাদের সবকিছু চোরের মতো লুকিয়ে করতে হবে? আমি তো এমনটা চাইনি, কিন্তু আমার কি করার আছে? শাওই উত্তেজনায় ও কষ্টে অসুস্থ বোধ করতে লাগলো এবং দ্রুত তাকে হাসপাতালে নিতে হলো বাচ্চার সুরক্ষার জন্য। ভাগ্য ভালো যে ডাক্তাররা পরিস্থিতি সামলে নিয়েছে। লিংগে শান্ত হওয়ার পর নিজের ভুল বুঝতে পারল। সে শাওইকে সরি বলল এবং স্বীকার করল সে স্বার্থপরের মতো কাজ করেছে। শাওই ভাবল হয়তো চেয়ারম্যানের পদ ছেড়ে দুজনে মিলে কোথাও পালিয়ে যাওয়াই ভালো। লিংগে তাকে বলল আরও কিছুদিন কষ্ট সহ্য করতে, কারণ 4 কোটি টাকার লোন শোধ করতে হলে শাওইয়ের আয় করাটা খুব জরুরি। সমস্যা হলো মানি ভাবি আবার নতুন করে আক্রমণ শুরু করেছে। সে লিং ডংয়ের সাথে হাত মিলিয়ে শেয়ার কেনা শুরু করেছে। মনে হচ্ছে শাওইয়ের চেয়ে তাদের শেয়ারের পরিমাণ বেশি হয়ে যাবে। বাণিজ্যিক জগৎটা অনেকটা যুদ্ধের ময়দানের মতো। যেহেতু ওরা আমাকে শেষ করে দিতে চাইছে, আমিও আর হাত গুটিয়ে বসে থাকব না। সুচিন্তিত পরিকল্পনার পর শাওই 2জন শেয়ার হোল্ডারকে নিয়ে এক প্রেস কনফারেন্স রাখল। সে ঠিক করল শেয়ার আদান প্রদান বা ক্রস হোল্ডিংয়ের মাধ্যমে মানি ভাবিকে সরাসরি পাল্টা আঘাত করবে। আজ থেকে আমার মালিকানাধীন এই 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট কোম্পানি সুপারসেল কোম্পানির ওপর 3 সপ্তাহব্যাপী পাবলিকলি শেয়ার কেনার ঘোষণা দিচ্ছে। শেয়ার প্রতি দাম ধরা হয়েছে 28 টাকা, আর আমাদের লক্ষ্য হল মোট 20% শেয়ার কেনা। যাদের কাছে সুপারসেলের শেয়ার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক তখনই মানিভাবি বুঝতে পারল শাওই শুধু দেখতেই সুন্দরী নয়, তার বুদ্ধিও ধারালো, আর তাকে সামলানো যতটা ভেবেছিল তার চেয়ে অনেক কঠিন। দ্বিতীয় দফায় জিতে নেওয়া শাওইয়ের শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট হতে শুরু করেছে। সে হাসপাতালে চেকআপে যায়, নিংয়ের সাথে নার্সারিতে গিয়ে অনাগত সন্তানের ছবি দেখে, এমনকি বাচ্চার নাম কি হবে তা নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু শাওইয়ের ভাগ্যে কি শুধুই সুখ লেখা আছে? না, গল্পের মোড় এখনও পুরোপুরি ঘোরেনি। সাংবাদিক ফ্যাটম্যান গোপনে অনেক তদন্ত করে শাওই আর নিংয়ের ঘনিষ্ঠ কিছু ছবি তুলে ফেলে। ফ্যাটম্যানের ধারণা নিংয়ের যে 4 কোটি টাকার ঋণ ছিল, যেটা সে দ্রুত পরিশোধ করেছে, সেটা নিশ্চয়ই শাওই আড়াল থেকে দিয়েছে। সোজা কথায় নিং আর শাওইয়ের অনৈতিক সম্পর্ক ফাঁস হয়ে গেছে, আর ধারণা করা হচ্ছে তারা দুজনেই মিলে চেয়ারম্যান চ্যানকে খুন করেছে। সব শোনার পরও শাওই একদম ঘাবড়ালো না। সে সাথে সাথে ওই পত্রিকার এডিটরকে ফোন করলো। সবাই জানে মিডিয়ার কাজ শুধু খবর দেওয়া নয়, টাকা কামানো। শাওই তাদের বিজ্ঞাপনের বড় যোগানদাতা, তাই এডিটর ফ্যাটম্যানকে ধুয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে সুজে একটা বড় চাল চালল। সে গোপনে ফ্যাটম্যানের সাথে যোগাযোগ করে অডিও রেকর্ড ফাইলটা পাঠিয়ে দিল। ইমেল খুলতেই খুশিতে আত্মহারা। আরে এই তো আমার শিকার, এবার তোমাদের খবর আছে। কয়েকদিনের মধ্যেই পুরো ঘটনা বিশাল বড় শিরোনামে ছাপা হয়ে গেল। এমনকি শাওইয়ের দলের 2 শেয়ার হোল্ডারও বিরক্ত হয়ে শাওইকে এসে জিজ্ঞেস করল বাচ্চাটা আসলে কার। কোনো উপায় না দেখে শাওই ডিএনএ টেস্টের রিপোর্টটা টেবিলের উপর আছাড় দিয়ে ফেলল। কাগজে কলমে পরিষ্কার সব লেখা আছে। শেয়ার হোল্ডাররা কিছুতেই বুঝতে পারছে না বাচ্চা যেহেতু ঠিকই আছে, তাহলে শাওই কেন এটা আগে প্রকাশ করল না। আমার তো ইচ্ছে করেনি কাউকে জানাতে, এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তাই মিডিয়ার প্রশ্নের উত্তরে উকিল সাহেব শুধু বললেন আমাদের কোনো মন্তব্য নেই। সাংবাদিকরা দৌড়ে গিয়ে নিংয়ের ক্লিনিক ঘিরে ধরল, যার ফলে নিং সেখান থেকে পালাতে বাধ্য হলো এবং মান সম্মান সব ধুলোয় মিশে গেল। সেদিন রাতে শাওই ফোন করে নিংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তখনও সে পুরো সত্যিটা বলল না। আসল সত্যিটা কি সেটা আমরা দুজন জানলেই হবে না। পরদিন সকালে সাংবাদিকরা লাওদংকে ঘিরে ধরল। তারা জানতে চাইল তিনি কি এখনও শাওইকে সমর্থন করবেন কিনা। সুযোগ বুঝে মানি ভাবি এক ইন্টারভিউয়ে বলল শাওইয়ের উচিত বৃহত্তর স্বার্থে পদত্যাগ করা, যাতে শেয়ারের দাম না পড়ে এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি না হয়। সেক্রেটারি ইউনমি কিছুতেই বুঝতে পারছে না এমন পরিস্থিতিতেও শাওই কেন সত্যিটা চেপে যাচ্ছে। আসলে এটা শাওইয়ের ছোটবেলার এক অন্ধকার অভিজ্ঞতার ফল। কেরিয়ারের পেছনে ছোটার চেয়ে সে ভালোবাসা আর একটা সুন্দর পরিবার পাওয়াকে বেশি গুরুত্ব দেয়। সত্যিটা ফাঁস হয়ে গেলে কোনো পুরুষই হয়তো সেটা সহজভাবে মেনে নিতে পারবে না। শাওই নিজের কথা রাখল। সে ডিএনএ রিপোর্টটা পুড়িয়ে ফেলল এবং এই গোপন কথাটা সারা জীবনের মতো নিজের ভেতরেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। নিং সেটা জেনে আবেগে আপ্লুত হয়ে গেল এবং বাচ্চার নাম রাখল
ইউফেই, যার অর্থ হলো মুক্ত পাখির মতো উড়ে চলা। দুজনে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই টেলিভিশনের নতুন এক বোমা ফাটল। হাসপাতালের ডিরেক্টর, যিনি বাচ্চার চেক আপ করাতেন, তিনি ডিএনএ রিপোর্টের মূল কপি সবার সামনে ফাঁস করে দিলেন। জেন চেয়ারম্যান আমার পুরনো বন্ধু ছিলেন, আর রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে বাচ্চাটা ওনারই নিজের সন্তান। আপনারা মা ছেলের মতো একটা মানুষকে অকারণে এত অপমান করছেন, আমি আর সইতে পারছি না। এসব শুনে নিং পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন সে নিজেই এক বড় বোকা। 董事长，你什么事都做得出来。我本来要告诉你的，可是我看到你这么想要小孩，这么想要家庭，我这 এই ঝগড়া থেকেই বোঝা যায় ভালোবাসা নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি কতটা আলাদা। শাওইয়ের এই গোপন রাখাটা আপাত দৃষ্টিতে প্রেমের প্রমাণ মনে হলেও আসলে এটা এক ধরনের অসুস্থ মানসিকতা। সে ভাবছে নিংয়ের ঋণ শোধ করে দেওয়াটাই ভালোবাসা, তার চোখে সবকিছু নিজের কাঁধে তুলে নেওয়া আর সব সমস্যার সমাধান করাটাই সততার চেয়ে বড়। আর নিং যে পুরোপুরি ভেঙে পড়ল, সেটা এই জন্য নয় যে তাকে অপমান করা হয়েছে, বরং সে নিজেকে একটা বোকার মতো ব্যবহার হতে দেখে আতঙ্কিত। সে বারবার শাওইকে জিজ্ঞেস করছে, তুমি কবে জানতে পেরেছ, কেন আমাকে মিথ্যা বললে? নিং আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে, কারণ শাওইয়ের সাথে তার সম্পর্কটা শুরু থেকেই ছিল অসম। সহজ কথায়, শাওই বেছে নিল ভালোবাসার জন্য মিথ্যে বলা, আর নিং বেছে নিল মিথ্যার কারণে সম্পর্ক ছিন্ন করা। নিংকে ফিরে পেতে শাওই একের পর এক মেসেজ দিতে থাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। দিশেহারা শাওই আবার পুরনো পথে ফিরে গেল। স্টেশনারি দোকানে গিয়ে চুরির চেষ্টা করলো। চুরি বলা ভুল হবে, যেন ইচ্ছেকৃতভাবে ধরা পড়ার জন্যই এটা করা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। সে ভেবেছিল নিং হয়তো আগের মতোই পুলিশের ফোন পেয়ে তাকে ছাড়াতে আসবে, কিন্তু সে বলল, তুমি আর তার রোগী নও। শেষ পর্যন্ত সেই সি ফুড দোকানের মেয়েই এসে শাওইকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেল। অনেকে হয়তো জানতে চাইবেন, এই মেয়েই আসলে শাওইয়ের কে? এখানেই এসে উঠে আসে শাওইয়ের সেই ছোটবেলার ভয়ঙ্কর দুঃস্বপ্ন। 17 বছর বয়সে শাওই এমন এক বাচ্চার মা হতে যাচ্ছিল, যেটা তার হওয়ার কথা ছিল না। হাতে পজিটিভ রিপোর্ট দেখে সে পুরোপুরি ঘরকে গিয়েছিল। সে প্রচুর বরফ খেতে শুরু করলো, যাতে ঠান্ডায় বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কাজ না হয় সে প্রতিদিন 10,000 বার দড়ি লাফাতো, যাতে বাচ্চাটা পুড়ে যায়। তারপর সে পানির নিচে দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখার চেষ্টা করল। যদিও তার বিজ্ঞানটা আমি জানি না, কিন্তু সেটাও ব্যর্থ হলো। শেষ পর্যন্ত আপন বলতে কেউ না থাকা শাওই বয়সের আগেই মা হয়ে গেল। টাকা পয়সা নেই, ক্ষুধার্ত শাওই রাস্তার ধারে এক সি ফুড দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত সেই কথাটা বলেই ফেলল, আমাকে কি এক বাটি নুডলস দিতে পারবেন? অনেক দিন কিছু খাইনি, বুকের দুধ নেই, বাচ্চাটাও খুব ক্ষুধার্ত। এত কম বয়সে ভিক্ষে করতে দেখে পথচারীরা অবাক হয়ে তাকিয়েছিল। আমি আপনার জন্য সব করতে পারি, ঝাড়ু দেওয়া, থারা ধোয়া সব করব, শুধু এক বাটি নুডলস দিন, আমার বাচ্চাটাকে খাওয়াতে হবে। শাওইকে অসহায় দেখে দোকানের মালকিন তাকে আশ্রয় দিলেন। শাওই দিনরাত খাটাখাটনি করত, আর মালকিনই বাচ্চার দেখাশোনা করতেন। এক ভয়াবহ ফ্লু মহামারীতে শিশুটি আক্রান্ত হলো এবং উচ্চ জ্বরে তার মৃত্যু হলো। শাওই খালি পায়ে ঘর থেকে রাস্তায় ছুটে বেরিয়ে এসেছিল। সে জানত সময়টাই সব, কিন্তু টাকা না থাকায় ডাক্তার পর্যন্ত পৌঁছতে পারেনি। সেই বাচ্চা হারানোর স্মৃতি আজও শাওইয়ের কাছে এক অভিশপ্ত গোপন অধ্যায়। পুরো দুনিয়ায় একমাত্র মেয়েই জানেন শাওইয়ের অতীত। মেয়েই জানো শাওইয়ের কাছে বন্ধু আর মায়ের এক অদ্ভুত সংমিশ্রণ। শাওইকে জামিন করিয়ে আনার পর তিনি জানিয়ে দিলেন যে আজ থেকে তাদের সম্পর্ক শেষ, আর যেন কখনো দেখা না হয়। এর কারণটাও খুব সহজ। 20 বছর আগে শাওই পুরুষ মানুষের পাল্লায় পড়ে অনেক কষ্ট পেয়েছিল, আর এখন 40-এর কাছাকাছি বয়সে এসেও কেন সে প্রেম ভালোবাসা নিয়ে এসব পাগলামি করে বেড়াচ্ছে? মেয়েদের কি সবসময় পুরুষদের ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হবে? তারা যখন নিজেদের মতো করে গুছিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই নিংয়ের হুঁশ ফিরল। শাওইয়ের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সে বুঝতে পারল আর অকারণে সুজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। সে সোজা বন্ধু লাওজুর কাছে গিয়ে স্বীকার করল যে সে চিকিৎসার কাগজপত্রে জালিয়াতি করেছে। শুনে লাওজু তো রাগে অগ্নিশর্মা। 你有病你去死！你干嘛弄到我啊？ তবে সুজেকে যখন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা জানালো, তখন নিং আনুষ্ঠানিকভাবে তাকে ব্রেকআপের কথা বলে দিল। ব্রেকআপটা শাওইয়ের কারণে নয়, বরং সে যে সুজেকে আর ভালোবাসে না, এটাই ছিল মূল কারণ। কিন্তু সুজে তো একরোখা প্রেমী, সেই সত্যটা মানতেই পারল না। 6 বছর আগে তাদের পরিচয়, হয়তো দুজনের জীবনেই অনেক শূন্যতা ছিল যা একে অপরকে দিয়ে পূরণ করেছিল। তাই তাদের ভালোবাসাটা ছিল প্রচণ্ড গভীর। কিন্তু আবেগ যে একসময় ফিকে হয়ে যায়, তার তো কোনো নির্দিষ্ট সময় নেই। এটা অনেকটা সেই পুরনো পায়জামার মতো, যা 10 বছর ধরে না ফেলে জমিয়ে রেখেছেন। ধুতে ধুতে পাতলা হয়ে যাচ্ছে, আর হঠাৎ একদিন ছিঁড়ে গেল। যাওয়ার ঠিক আগে সুজে একটি দীর্ঘ চিঠি লিখল এবং নার্সকে অনুরোধ করল যেন সেটা অবশ্যই নিংয়ের কাছে পৌঁছে দেয়। নিং যখন চিঠিটা সই করছে, ঠিক তখনই মিস্টার ওয়েই
যে সুজেকে অনেক দিন ধরে ভালোবাসত, সে আনন্দচিত্তে সুজেকে গাড়িতে তুলে নিল। 10 বছরের অপেক্ষার পর অবশেষে সুজেকে পাওয়া। মিস্টার ওয়েই ভাবল সে এখনই সুজেকে নিয়ে নিউজিল্যান্ডে গিয়ে বিয়ে করবে, কিন্তু মাঝপথে সুজে মিস্টার ওয়েইকে বলল দোকানের জন্য কিছু কিনতে যেতে, আর সে দৌড়ে যেতেই সুজে গাড়ি থেকে নেমে চাবিটা ডাস্টবিনে ফেলে দিল। এটা পরিষ্কার যে সে ভয় পাচ্ছিল যদি সে সত্যিই চলে যায় তবে মিস্টার ওয়েই যেন তাকে আবার খুঁজতে না আসতে পারে। মিস্টার ওয়েই ফিরে এসে দেখল গাড়ি খালি। তখন তার মনে শুধু একটাই কথা এলো, আমি কত বড় বোকা। আসলে সুজে তখন একটা সুইসাইড নোট রেখে গিয়েছিল। ভালোবাসা ছাড়া তার কাছে জীবনটা ছিল পানির বাইরের মাছের মতো, এক মুহূর্তও বাঁচার সুযোগ ছিল না তার। মৃত্যু নিশ্চিত জেনে সুজে পাহাড়ে চড়তে শুরু করলো। ঠিক 6 বছর আগে এই পাহাড়েই সে আত্মহত্যাকারী চেষ্টাকারী নিংকে বাঁচিয়েছিল, আর আজ সেই জায়গায় নিজের প্রাণ দিতে এসেছে। আমি হয়তো এই পৃথিবীর একমাত্র মানুষ নই যে তোমাকে ভালোবাসত। আমি চলে যাওয়ার পর চাই না তুমি তোমার বাবার মতো সারা জীবন অপরাধ বোধ আর কষ্টে কাটাও, কারণ এটা আমার নিজেরই সিদ্ধান্ত, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। নিং 120 কিলোমিটার গতিতে পাহাড়ের চূড়ায় গাড়ি চালিয়ে পৌঁছল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাহাড়ের ধারে শুধু একটা স্কার্ফ আর লাইটার পড়ে আছে। সুজে বাতাসে মিলিয়ে গেছে। সুজের মৃত্যু নিংকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলল। তবে কারণটা এই নয় যে সে সুজেকে ছাড়া বাঁচতে পারছে না, বরং সুজের মৃত্যু তাকে মনে করিয়ে দিল তার বাবার কথা। বহু বছর আগে বাবা পরকিয়া করতে গিয়ে ধরা পড়লে তার মা কষ্টে নিংয়ের সামনেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। নিং বাবাকে ঘৃণা করত, অথচ বড় হওয়ার পর সে নিজেও একই কাজ করল, এক নারীকে ঠেলে দিল মৃত্যুর মুখে। সত্যি সেই গানের কথার মতোই, বড় হয়ে আমি তোমার মতো হয়ে গেলাম, কি পরিণত হলাম দেখো নিজেকে। 你看看你自己，你就是我的未来。 এদিকে মিস্টার ওয়েই যখন সুজের জিনিসপত্র গোছাচ্ছিল তখন একের পর এক চিঠি বের করে সে খুব অপমানিত বোধ করল। আমি নিংয়ের চেয়ে কোন দিক দিয়ে কম? অন্যদিকে বড় পেট নিয়ে শাওয়েই নিংয়ের সাথে দেখা করল। নিং ভাবল সে হয়তো পরামর্শ নিতে এসেছে, কিন্তু শাওয়েই তার 17 বছর বয়সে শিকার হওয়া নির্যাতন, দোড়োর জন্ম আর অকাল মৃত্যু সবকিছুই খুলে বলল। আজ এসব বলার মানে তোমাকে ক্ষমা চাইতে বলা বা সহানুভূতি পাওয়া নয়, বরং আমি চাই তুমি জানো যে দৌড়োর পর তুমিই সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসতে পেরেছি। আমাকে এই 17 বছরের বন্দিদশা থেকে বেরিয়ে আসার শক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। শাওয়েইয়ের এই কথায় নিং খুব আবেগপ্রবণ হয়ে গেল, বিশেষ করে যখন শাওয়েই জানালো সে নিংয়ের দেওয়া নাম ইউফেই রাখবে। তাই যখন শাওয়েই ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছিল, নিং তাকে পেছন থেকে ডেকে থামালো। রাস্তার এপার ওপার থেকে নিং বলে উঠল, আমরা কি বিয়ে করব? শাওয়েই চোখের জল আটকে রাখতে পারল না। নিং সব জেদ ছেড়ে দিয়ে শাওয়েইয়ের সাথে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল, কিন্তু মিস্টার ওয়েই যে আর কোনো সূচক দিতে রাজি ছিল না। এক বছর চোখের পলকে কেটে গেল। সময় এখন 2026 সাল। ইউফেই বড় হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে। দৃশ্য বদলে গেল। ক্যামেরা গেল নিংয়ের ওপর, যে বিছানায় শয্যাশায়ী। নিং মারা যায়নি ঠিকই, কিন্তু বেঁচে থাকাও তার জন্য মৃত্যুর সমান। মিস্টার ওয়েইয়ের প্রতিশোধের শিকার হয়ে নিং এখন পুরোপুরি পঙ্গু। অক্সিজেন সিলিন্ডারেই তার জীবন আটকে আছে। সে চারপাশ দেখতে পায়, শাওয়েইয়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু তার মনের অবস্থা এখন কেমন সেটা আমরা কেউ জানি না। প্রেমের খেলায় নিং ছিল ওস্তাদ। কত সুন্দরী এলো আর গেল, শেষে নিজের ভাগ্যে জুটল এই পরিণতি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। হয়তো কেউ কেউ ভাবছেন এটা খুব নাটকীয়, কিন্তু যারা বাস্তবতার মুখোমুখি হয়েছেন তারা জানেন প্রাপ্তবয়স্কদের পৃথিবীতে ইচ্ছা আর জটিলতার শেষ নেই। বাস্তবে এর চেয়েও অবিশ্বাস্য ঘটনা ঘটে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের লাইক আর সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। কথা দিচ্ছি পরের পর্বে আবার দেখা হবে।